শান্ত শহরের স্বাভাবিক ছন্দ হঠাৎ করে ভেঙে যায় যখন সেখানে নেমে আসে এক ভয়ানক পাগলাটে স্বভাবের সাইকো কিলারের ছায়া। অদ্ভুত আর নৃশংস সব হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। নেই কোনো নির্দিষ্ট প্যাটার্ন, নেই কোনো স্পষ্ট উদ্দেশ্য। খুনি যেন অদৃশ্য এক খেলা খেলছে আর শহরের মানুষগুলোকে একে একে তার শিকার বানাচ্ছে। এই ভয়ানক পরিস্থিতিতেই সামনে আসে এক সাধারণ গৃহবধূ, যার সাধারণ পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক সময়ের দুর্ধর্ষ আন্ডারকভার এজেন্টের অতীত। তাকে দায়িত্ব দেওয়া হয় এই রহস্যের জট খুলতে, কিন্তু তদন্ত যত এগোয় ততই স্পষ্ট হয় এই খেলা যতটা সহজ মনে হচ্ছিল আসলে তার চেয়ে অনেক বেশি জটিল। খুনির প্রতিটি পদক্ষেপ যেন তাকে কোনো অজানা অতীতের দিকে ঠেলে দিচ্ছে। আর এক সময় সে বুঝতে পারে এটা শুধু খুনিকে ধরার লড়াই নয়, বরং নিজেরই এক অন্ধকার সত্যের মুখোমুখি হওয়ার গল্প। যে গল্প শুধু তার নয়, বরং অত্যাচারিত হওয়া প্রতিটা নারীর গল্প। এমনই ভরপুর সাসপেন্স, অকল্পনীয় কিছু টুইস্ট, রহস্য, ক্রাইম আর সাইকোলজিক্যাল থ্রিলে ভরা বাস্তব জীবনের গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব মুভি মিসেস আন্ডারকভার। প্রিয়াঙ্কা নামের একটা মেয়ে ক্যাফেতে বসে কারোর জন্য অপেক্ষা করতে করতে সেলফি ক্যামেরায় নিজেকে দেখার জন্য ক্যামেরা অন করতেই আচমকা একটা লোক তার পেছনে এসে দাঁড়ায়। প্রিয়াঙ্কা চমকে গিয়ে বলে, অজয়, তুমি তো আমাকে একদম ভয়ই পাইয়ে দিয়েছো। অজয় হাসতে হাসতে বলে, সারা রাস্তায় এটাই ভাবছিলাম যে তুমি আমাকে দেখে ইমপ্রেস হবে কিনা। যাই হোক, আজকের এত বড় কেসে জিতে গেছো, তার জন্য অভিনন্দন। তা তুমি শুধু মেয়েদের কেস লড়ো কেন? তোমার কি দুনিয়ার সব পুরুষকেই ভুল মনে হয়? প্রিয়াঙ্কা মুচকি হেসে বলে, না, সবাই ভুল না, কাউকে ঠিক মনে হয় বলেই তো তার সাথে আজ দেখা করতে এসেছি। তখন ওয়েটার এসে তাদেরকে ওয়াইন দিয়ে যায়। প্রিয়াঙ্কা বলে, অজয়, গত কয়েক সপ্তাহ ডেটিং অ্যাপে তোমার সাথে কথা বলে মনে হচ্ছিল দুনিয়ার সব পুরুষ তোমার মতো ভাবে না কেন। তা তুমি শহরের কোন পার্টে থাকো? অজয় হাসতে হাসতে বলে, তোমাকে বাসায় নামিয়ে দেওয়ার সময় আমার বাসাটাও দেখিয়ে দিব। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কাকে বাসায় নামিয়ে দেওয়ার সময় গাড়িতে প্রিয়াঙ্কা জিজ্ঞেস করে, তুমি এত শিওর কিভাবে হলে যে আমি তোমাকে না বলবো না? অজয় বলে, কারণ এর আগে কেউ আমাকে কখনোই না বলেনি। এর আগে অবশ্য 16 জনকে ড্রপ করেছি, মেয়েদের ড্রপ করাই তো আমার কাজ। অজয়ের এমন অদ্ভুত কথায় প্রিয়াঙ্কার কেমন যেন অস্বস্তি লাগে। তাই অজয়কে বলে, বেশ রাত হয়ে গেছে, এখন আমাকে বাসায় ফিরতে হবে। এই তো একটু সামনেই আমার বাসা। অজয় মন খারাপ করে বলে, তোমার আমার সাথে ভালো লাগছে না তাই না? এখন এটা আবার বলো না তুমি তোমার পরিবারকে বিদায় না জানিয়েই চলে এসেছো। আমি এখন এর জন্য তোমাকে আবার বাসায় নিতে পারবো না, আর বাকি জীবন এই অপরাধ বোধেও থাকতে পারবো না। তবে নিশ্চিন্তে থাকো, তোমার মৃত্যুতে কেউ হাসবে না। প্রিয়াঙ্কার এবার প্রচন্ড ভয় হতে থাকে, তাই অজয়কে বারবার গাড়ি থামাতে বলে। অজয় আচমকাই কোষে ব্রেক করে গাড়ি থামাতেই প্রিয়াঙ্কার মাথা ড্যাশবোর্ডে জোরে বাড়ি খায়। কিছুক্ষণ পরে অন্ধকার থেকে অনবরত মারার শব্দ আর প্রিয়াঙ্কার চিৎকার ভেসে আসে। হঠাৎ অজয়ের ফোনে তার মা কল দিতেই অজয় সাবলীলভাবেই কল রিসিভ করে বলে, এই তো আধা ঘন্টার মধ্যে বাড়ি আসবো, তুমি খেয়ে শুয়ে পড়ো। রক্তাক্ত প্রিয়াঙ্কাকে রাস্তায় ফেলে অজয় গাড়ি নিয়ে চলে যায়। এরপর আচমকাই ফুল স্পিডে গাড়ি নিয়ে এসে প্রিয়াঙ্কাকে গাড়ি চাপা দিয়ে দেয়। তবুও তার শান্তি না হলে এভাবেই পৈশাচিক আনন্দ নিয়ে আরো কয়েকবার চাপা দিয়ে নিশ্চিন্ত হয় যে প্রিয়াঙ্কা মারা গেছে। দূর থেকে প্রিয়াঙ্কার লাশ দেখে স্মোক করতে করতে বলে, এই নিয়ে হলো 17, বলেই নিশ্চিন্তে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বুঝতেই পারছেন, এই হলো সেই ভয়ঙ্কর সাইকো কিলার। সকাল হতেই শহরের সবার ফোনে একটা মেসেজ আসে। মেসেজ ওপেন করতেই দেখা যায় রক্তাক্ত প্রিয়াঙ্কা কারোর দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলছে, আমি প্রিয়াঙ্কা, পেশায় একজন উকিল। কয়েকদিন আগে আমি আমার ক্লায়েন্টের ডিভোর্স করিয়ে তার স্বামীকে জেলে পাঠিয়েছি, কারণ তার স্বামী তাকে মানসিক আর শারীরিক নির্যাতন করত। আমাকে ও এখন মেরে ফেলবে কারণ আমি মৃত্যুর যোগ্য। বলে কান্না করতে করতে প্রাণ ভিক্ষা চায়। তখনই ক্যামেরা বন্ধ হয়ে যায়। কলকাতার হেডকোয়ার্টারের কমিশনার এই ভিডিও দেখে এএসআই কে বলে, আমরা কি এমন প্রতি সপ্তাহে নতুন ভিডিও দেখবো, না তুমি কিছু করবে? এএসআই বলে, আসলে এই খুনি খুবই চালাক। সে এই ভিডিও ভিকটিমের ফোন থেকে করে তারপর ছাড়ে। যে এলাকায় সে খুন করে সেখানের ক্যামেরা হয়তো নষ্ট থাকে, নয়তো ফুটেজ কেউ নষ্ট করে দেয়। শুধু কলকাতায় না, এই খুনি এর আগেও ভিন্ন ভিন্ন শহরে একই প্যাটার্নে খুন করেছে। এই পর্যন্ত কোন স্টেটের পুলিশ তার সম্পর্কে কিছুই বলতে পারেনি। কমিশনার বেশ রেগে বলে, এই খুনি আসলেই খুব অদ্ভুত। সে কোনো মেয়ের সাথে কোনো বাজে কিছু করে না, কিন্তু তাদেরকে নির্মম ভাবে মেরে তাদের ফোন থেকে ভিডিও করে ভাইরাল করছে। প্রশ্ন হলো কেন?
সে আসলে কি বলতে চাচ্ছে। শুনশান রাস্তা দিয়ে দুর্গা হেঁটে আসছে, পাশেই সারি সারি দুর্গা মূর্তি সাজানো। হঠাৎ দুর্গার মনে হয় কেউ যেন তাকে ফলো করছে। একটা কালো ছায়া আচমকাই তার পেছন থেকে সরে যায়। আসলেই একটা লোক দুর্গাকে ফলো করছে। দুর্গা দ্রুত সামনে এগিয়ে এক গলির মধ্যে ঢুকে একদম উধাও হয়ে যায়। লোকটা আশেপাশে দুর্গাকে খুঁজতে থাকে। তখনই আচমকা সে পুরো পাওয়ার পফ গার্লের রূপে আসলে লোকটা প্রথমে তাকে দেখে ভয় পেলেও তার সঙ্গীরা সেখানে আসতেই সেও হাসতে শুরু করে। দুর্গা একে একে সবাইকে মেরে একদম তক্তা বানিয়ে দেয়। এমনই মারামারির স্বপ্ন দেখতে দেখতে আচমকাই সে বিছানা থেকে পড়ে যায়। দুর্গার স্বামী দেব দ্রুত লাইট জ্বালিয়ে অবাক হয়ে বলে, তুমি আবারও পড়ে গেছো? দুর্গা বলে, হয়তো স্বপ্ন দেখতে দেখতে পড়ে গিয়েছি। দেব বিরক্ত হয়ে বলে, আমি এটাই বুঝতে পারি না তুমি এসব মারপিটের স্বপ্ন কেন দেখো? তোমার কি স্বাভাবিক গৃহিণীর মতো স্বপ্ন আসে না যে তোমার স্বামীর উন্নতি হয়েছে, ছেলে স্কুলে ফার্স্ট হয়েছে? তুমি কোনো আন্ডারকভার এজেন্ট তো আর না, তাই না? বলেই ঘুমিয়ে পড়ে। দুর্গাও কথা না বাড়িয়ে শুয়ে পড়ে। পরের সকালে রোজকারের মতো দুর্গার দিন শুরু হয়। সারা দিন ঘর সামলানো, পরিবারের সবার খেয়াল রাখা, কানে কম শোনা শ্বশুর আর অ্যালজাইমার মানে ভুলে যাওয়ার রোগে আক্রান্ত শাশুড়ির ঝগড়া থামানো, ঘরের সব কাজ পরিপাটিভাবে করা, ছেলেকে স্কুলে পাঠানো, এরপর রান্না করা, এসব করেই তার ব্যস্ত দিন কাটে। এত কিছুর মধ্যেও সন্ধ্যায় শাশুড়ির সাথে সিরিয়াল দেখতে ভোলে না। ছেলেকে পড়ায় আর দিন শেষে যখন স্বামীর সাথে মনে দুইটা কথা বলতে যাবে তার আগেই তার স্বামী চুপচাপ ঘুমিয়ে যায়। কমন ম্যান মানে অজয় এবার নিজের চেহারায় জোকারের ফেস বসিয়ে ভিডিও বানিয়ে পাঠিয়েছে যে সে এবার স্পেশাল ফোর্সের আরেকজন এজেন্টকে মেরে তার ভিডিও বানিয়ে বলে, আমি আপনাদের এতগুলো ভিডিও বানিয়ে পাঠালাম, তাও একজন কমন ম্যানকে আপনারা ধরতে পারছেন না, আবার আপনারা নিজেদেরকে স্পেশাল ফোর্স বলছেন, কি লজ্জা। এই ভিডিওতে আমি নিজেই সামনে এসে বলছি, পারলে আমাকে ধরে দেখান। অবশ্য কিভাবে আর আমাকে খুঁজে বের করবেন? আপনাদের শেষ এজেন্টও এখন মার খেয়ে পড়ে আছে। বলেই অজয় বন্দুক দিয়ে গুলি করে সেই এজেন্টকেও মেরে ফেলে। এতক্ষণ ধরে স্পেশাল ফোর্সের হেডকোয়ার্টারে বসে টিমের সবাই এই ভিডিও দেখছিল। স্পেশাল ফোর্সের চিফ রঙ্গিলা হতাশ হয়ে ভাবতে থাকে এবার সে কি করবে। রঙ্গিলা বলে, রাঘব আমাদের সর্বশেষ আর সব থেকে বেস্ট এজেন্ট ছিল। আজ পর্যন্ত এই কমন ম্যান শুধু মেয়েদের মেরে ভিডিও বানিয়েছে, এই প্রথমবার সে আমাদের শেষ ফিল্ড এজেন্টকে মেরে ভিডিও করেছে। ও আসলে আমাদের মজা উড়াচ্ছে। কাজল বলে, ও শুধু স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মেয়েদেরকে টার্গেট বানায়। রঙ্গিলা বলে, ওর অর্গানাইজেশনের আসল চিন্তাটাই এমন, মেয়েরা কাজ করছে বলে পুরো দুনিয়া নাকি জাহান নামে যাচ্ছে। এমন চিন্তার মানুষদেরকে নিয়ে সে একটা অর্গানাইজেশন, সে একটা সংগঠন বানিয়েছে যার নাম কমন ম্যান অর্গানাইজেশন। তাদের মিশন হলো এই দুনিয়ার প্রত্যেকটা স্বাধীন চেতা মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। কাজল বলে, এই কমন ম্যান এই সংগঠনের ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ। এদিকে যাকে নিয়ে এত কথা হচ্ছে সেই কমন ম্যান মানে অজয় ভোরবেলা পূজা শেষ করে বয়স্ক মাকে খাবার বানিয়ে খাইয়ে কাজে বের হয়। রঙ্গিলা বলে, এই কমন ম্যান সবার মাঝে মিশে গিয়ে তার কাজ করে, আবারও সাধারণ মানুষের মাঝে মিশে যায়। আর গত কয়েক মাস ধরে সে কলকাতাকে তার ঘর বানিয়ে বসে আছে। আমরা তাকে ধরতে না পারলে চিফ এ স্পেশাল ফোর্স বন্ধ করে দিবে। অজয় তখন সাধারণ মানুষের মতো সারাদিনের কাজ শেষ করে আরামে ঘুমিয়ে পড়ে। কেউ বুঝতেই পারবে না যে এই অজয় আসলে এরকম ভয়ানক এক সাইকো কিলার। পরের দিন অফিসে রঙ্গিলা বিরক্ত হয়ে বলে, এমন কিভাবে হতে পারে যে পুরো এজেন্সিতে একটাও ফিল্ড এজেন্ট নেই? ধাওয়াল বলে, আপনি তো ফুল কনফিডেন্স নিয়ে চিফকে মিথ্যা বলেছেন যে এজেন্ট আছে, এখন ফিল্ড এজেন্ট আমি কোথা থেকে নিয়ে আসবো যে আন্ডার কভার থেকে কাজও করতে পারবে? কাজল সিস্টেম চেক করে বলে, আমাদের একজন লোক আছে, তার নাম রবীন্দ্র শর্মা। আসলে তার বেস ছিল মুম্বাই, কিন্তু 2005 সালে তাকে কলকাতায় পোস্ট করা হয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো রেকর্ডে কোথাও উল্লেখ নেই যে তার এজেন্ট কে। রঙ্গিলা অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? জলদি তাকে কন্ট্যাক্ট করো। কাজল বলে, সেটা সম্ভব না, কারণ রবীন্দ্র শর্মা কলকাতায় পোস্ট হওয়ার 2 বছর পরই মারা গেছে। ধাওয়াল অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে? কাজল বলে, ন্যাচারাল ডেথ। রঙ্গিলা ধাওয়ালকে বলে, রেকর্ড রুমে গিয়ে এই লোকের পোস্টিং চেক করো। বলে কাজলকে বলে, তুমি সিস্টেমকে গিয়ে চেক করো 2005 সালে কতজন এজেন্টকে ফিল্ডে পাঠানো হয়েছিল। কাজল চেক করে বলে, 18 জন এজেন্ট, আর এই সব এজেন্ট মারা গেছে। আসলে যারা আগে এবং পরে পোস্ট হয়েছিল তারাও আর বেঁচে নেই। কিছু ন্যাচারাল ডেথ আর কিছু মিশনে মারা গেছে, আর বাকিদেরকে ওই কমন ম্যান খুঁজে খুঁজে মেরে ফেলেছে। আর যদি আমরা রবীন্দ্র শর্মার এজেন্টদের হিসাব নেই তাহলে সেই বছর মোট 19 জন এজেন্টের পোস্ট হয়েছিল। রঙ্গিলা হতবাক হয়ে বলে, তার মানে একজন এজেন্ট আছে যার কোনো রেকর্ড নেই। এটা কিভাবে সম্ভব? তবে তার বেঁচে থাকার সম্ভাবনা আছে। আমার মনে হচ্ছে আমাদের বিশেষ ফোর্সের নেটওয়ার্কে যেতে হবে, যে নেটওয়ার্কটা শুধুমাত্র আমরাই ব্যবহার করতে পারি। সেই নেটওয়ার্কে গিয়ে প্রত্যেক ফোন চেক করতে হবে। কাজল চেক করতে সেখানে একটা অ্যাক্টিভ ফোন দেখা যায়। রঙ্গিলা জিজ্ঞেস করে, এটা কোথায় আছে? কাজল বলে, এটা দেবদাস নামের কারো বাড়িতে আছে,
সেটাও আবার কলকাতাতেই। রঙ্গিলা দ্রুত তার টিম নিয়ে কলকাতায় আসে। দেবের বাড়ির সামনে খবরের কাগজ হাতে নিয়ে নজর রাখতেই দেখে দুর্গা বাড়ির কাজ করছে। এদিকে ধাওয়াল পুরনো রেকর্ড চেক করে দেবের বিস্তারিত বের করার চেষ্টা করছে। আশপাশ থেকে খোঁজ নিয়ে রঙ্গিলা সোজা দেবের কাপড়ের দোকানে চলে আসে। দেব জিজ্ঞেস করে, বলুন আপনি কেমন ধরনের কাপড় খুঁজছেন? রঙ্গিলা আকার ইঙ্গিতে বোঝানোর জন্য বলে, আমার স্পেশাল টাইপের কাপড় লাগবে যেটা স্পেশাল ফোর্স দিয়ে বানানো হয়। দেব রঙ্গিলার এই ইঙ্গিতের কথা ঠিক বুঝে উঠতে পারে না। অন্যদিকে ধাওয়াল সেই সিক্রেট এজেন্টের ফাইল খুঁজে পেতেই রঙ্গিলাকে আবারও কল করে। তখনই তাদের আরেক এজেন্ট জিৎ আচমকাই পেছন থেকে ধাওয়ালের দিকে বন্দুক তাক করে। তার মানে এই জিতও ওই কমন ম্যানের হয়েই কাজ করে। রঙ্গিলা কিছু শুনতে না পেয়ে ফোন কেটে আবারও দেবের কাছে গিয়ে বলে, আমার এমন এক ধরনের স্পেশাল কাপড় চাই যার আলাদা আলাদা কোড থাকে। আমার 091 কোডের কাপড় লাগবে। দেব তবুও বুঝতে পারে না যে রঙ্গিলা কিসের কথা বলছে। এদিকে জিৎ ধাওয়ালকে বলে, আমাকে ফাইল দিয়ে দাও, না হলে আমি তোমাকে গুলি করে দিব। ধাওয়াল আর উপায় না পেয়ে ফাইলটা দিয়ে দেয়। জিৎ যেই না ফাইল হাতে নিয়ে ধাওয়ালকে গুলি করতেই যাবে, তখনই কাজল পেছন থেকে এসে জিৎকে গুলি করে দেয়। কাজল ফাইল হাতে নিয়ে রঙ্গিলাকে আবারও কল করতেই ধাওয়াল বলে, এজেন্টের বিস্তারিত পেয়ে গিয়েছি, তবে জিৎকে আমাদেরকে মারতে হয়েছে। আমাদের এজেন্ট দেব নয়, বরং তার স্ত্রী দুর্গা। সাদাসিধে দুর্গার কথা শুনে রঙ্গিলা হতবাক হয়ে দুর্গা বলে চিৎকার করতে দেব অবাক হয়ে যায়। রঙ্গিলা পরিস্থিতি সামলাতে বলে, আসলে আমি ভুল দোকানে চলে এসেছি, যে স্পেশাল কাপড়টা খুঁজছিলাম সেটা দুর্গা স্টোরে পাওয়া যাবে বলেই সে স্টোর থেকে বেরিয়ে যায়। পরের দিন রঙ্গিলা আর ধাওয়াল নিউজ পেপার ফুটো করে দুর্গার উপর নজর রাখে। দুর্গাকে হঠাৎই কাজ করতে করতে সামান্য এক বালতি নিয়ে পড়তে দেখে ধাওয়াল অবাক হয়ে বলে, এ তো নিজেকেই সামলাতে পারছে না, সে একটা মিশন কিভাবে সামলাবে? রঙ্গিলা হেসে বলে, ফিল্ড এজেন্টরাও তো মানুষ হয়, সুপার হিরো তো শুধুমাত্র মুভিতেই দেখা যায়, বুঝতে পেরেছো? আমাদের সব এজেন্টের মধ্যে শুধুমাত্র একজন এজেন্টই বেঁচে আছে, কারণ তার কাভারটা খুবই সিম্পল। একজন হাউস ওয়াইফের উপরে কে বা সন্দেহ করবে? যাই হয়ে যাক না কেন, এখন আমাদের ওকে দিয়েই কাজ করাতে হবে। দুর্গা শ্বশুর আর শাশুড়িকে নিয়ে মন্দিরে আসতেই রঙ্গিলা আর ধাওয়াল পুরোহিতের বেশে দুর্গার সাথে কথা বলার চেষ্টা করে। রঙ্গিলা বারবার ইশারা করে দুর্গাকে তার কাছে ডাকতে থাকে। দুর্গা প্রচন্ড রেগে রঙ্গিলাকে বলে, পুরোহিত হয়ে মন দিয়ে দাঁড়িয়ে এরকম অসভ্যর মতো ইশারা করতে আপনার লজ্জা করছে না? রঙ্গিলা বিরক্ত হয়ে বলে, কাছে ডাকার জন্য ইশারা তো করতেই হবে। দুর্গা এবার তাকে পুলিশে দেওয়ার ভয় দেখাতেই রঙ্গিলা বলে, স্পেশাল টিমের চিফের নামে পুলিশকে কমপ্লেন করবে? তুমি স্পেশাল ফোর্সের এজেন্ট 091, তাই না? তোমাকে সেই মিশনের কাজ দিতেই তো আমি এখানে এসেছি। ছদ্মবেশী ধাওয়াল দুর্গার হাতে প্রসাদ দিতেই দুর্গা তখনও যেন শক থেকে বের হয়ে আসতে পারছে না, এমন ভাবে তাকিয়ে থাকে। দুর্গা বিরক্ত হয়ে বলে, আমি কোনো মিশনে যেতে পারবো না, আমার ছেলের 7 দিনের মধ্যে ফাইনাল পরীক্ষা শুরু হবে। এটা কোনো কথা? তখনই দুর্গার শাশুড়ি তাকে ডাকলে দুর্গা চলে যায়। দুর্গার কথা শুনে রঙ্গিলা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কোথায় মিশন আর কোথায় ছেলের পরীক্ষা? বাড়ি ফিরে দুর্গা সবার চোখের আড়ালে আলমারি থেকে একটা গয়নার বাক্স বের করে, যেখানে সে তার বন্দুক লুকিয়ে রেখেছে। দুর্গার সিক্রেট এজেন্টের ফোন আর বন্দুক হাতে নিতেই দেব দুর্গাকে ডাক দেয়। দুর্গা সবকিছু কোনো রকমে আগের জায়গায় রেখে ঘর থেকে বের হয়। হুট করেই অজয়ের মায়ের শরীর খারাপ হয়ে যাওয়ায় ডক্টর অজয়ের মাকে দেখতে আসে। ডক্টর মেয়েটা বলে, আপনি সময় মতো ওষুধ খাচ্ছেন না কেন? এই জন্যই বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন। অজয় পানি নিয়ে আসতেই মেয়েটা অজয়কে বলে, ওনাকে সময় মতো ওষুধ দিবেন। কাল থেকে কয়েকদিনের জন্য আমি শহরে থাকবো না, আসলে আমি কাছের কয়েকটা গ্রামের সুবিধা বঞ্চিত মেয়েদের পড়ালেখার ব্যবস্থা করতে যাচ্ছি। কথাটা অজয়ের কানে কাটার মতো বিঁধতে থাকে। অজয় যেন মনে মনে তার টার্গেট ঠিক করে নেয়। অজয়ের বাড়ি থেকে বের হয়ে মেয়েটা একা একাই রাস্তা দিয়ে যাচ্ছে। তখনই আচমকা অজয় পেছন থেকে আসলে মেয়েটা একদম ভরকে যায়। মেয়েটা হেসে বলে, আপনি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলেন। অজয় বলে, সবাই আমাকে ভয় পায় কেন? আমি তো খুব সাধারণ একজন মানুষ, চলুন আমি আপনাকে ড্রপ করে দেই। মেয়েটা কথা না বাড়িয়েই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে অজয় বলে, যখনই আমি কোনো মেয়েকে নারীর উন্নয়ন, পড়ালেখা, চাকরি পাইয়ে দেওয়ার মতো কথা বলতে শুনি, তখনই আমার মাথার মধ্যে কেমন যেন মিউজিক বাজতে শুরু করে। আমার হার্ট রেট বেড়ে যায়, মনে হয় যেন আমার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। মেয়েটা অবাক হয়ে বলে, এর মানে কি? অজয় বলে, আমার প্রচন্ড রাগ হয়, ভেতর থেকে কেমন একটা আগুন জ্বলতে থাকে, আর সেটাকে শান্ত করার জন্য আমার ওই মেয়েটাকে মেরে ফেলতে হয়। আমাকে তোমার ফোনটা দাও তো, আমি একটা ভিডিও বানাবো। নিউজে নিশ্চয়ই দেখেছো আমি মেয়েদেরকে মেরে তাদের ভিডিও বানাই। মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ায়। অজয় আবারও ফোন চাইলে মেয়েটা ভয়ে ফোন অজয়কে দিয়ে দেয়। মেয়েটাকে ভয় পেতে দেখে অজয় টিটকারির হাসি হাসে। পরের দিন সকালে দুর্গা নতুন প্রতিবেশী আয়শা তাদের সাথে দেখা করতে বাড়ি আসে। দুর্গা বলে, অনেকদিন ধরেই বাড়িটা খালি ছিল, আমি গাঙ্গুলি সাহেবকে বলে বাড়ি ভাড়ার ব্যবস্থা করেছি, তা আপনি কি করেন?
আয়শা জানায় সে কলকাতা গার্লস কলেজে প্রফেসর, এই জন্যই সে ধারে একটা বাসা নিয়েছে, কয়েকদিন পর পরিবারকে আনবে। এর মধ্যে জয় এসে সুইচ বোর্ডে হাত দিতেই কারেন্টের শক খায়। আয়শা দৌড়ে গিয়ে সুইচ অফ করে দিলে দুর্গা ছেলেকে শাসন করতে থাকে। দেব এসে ঝাড়ি দিয়ে বলে, কোন চিন্তায় থাকো তুমি, ছেলের খেয়াল রাখতে পারো না? মানে এদের কাজই এমন, নিজে খেয়াল রাখবে না আর যে খেয়াল রাখে তাকেই কথা শোনাবে। দুর্গা বিষয়টা এড়িয়ে আয়শাকে পরিচয় করিয়ে জয়কে নিয়ে ভেতরে যায়। দেব ভেতরে গিয়েও দুর্গাকে বকাঝকা করতে থাকে। অফিসে যাওয়ার জন্য বের হলে আয়শা মুচকি হেসে হ্যান্ডশেক করে বলে, আমি আয়শা। এমন স্মার্ট সুন্দরী মেয়ে দেখে দেবও বেশ ভাব নেওয়া শুরু করে। আয়শা বিষয়টা বুঝতে পেরে সুযোগের সদ্ব্যবহারের জন্য টেম্পো থেকে জিনিসপত্র নামাতে সাহায্য চেয়ে বসে। দেবও আর না করতে পারে না, ঘরের একটা কাজও করবে না, অথচ অন্য মেয়ে চাইলে সব করে দিবে। এটাই তো আসল সমস্যা, তাই না? দুর্গা ছেলেকে স্কুলে দিয়ে বের হওয়ার সময় রিকশায় উঠতে গিয়ে লক্ষ্য করে, আরে এ তো রঙ্গিলা। দুর্গা বলে, আপনাকে না মানা করেছি ওসব কাজ করতে পারবো না, তবুও পিছু ছাড়ছেন না কেন? রঙ্গিলা বলে, দেখো তোমাকে আমার দরকার, তুমি একজন এজেন্ট, আন্ডার কাভার হয়ে কাজটা করতে হবে। দুর্গা রেগে বলে, আর কত আন্ডার কাভার হব আমি, এত বছর ধরে তো সেটাই করছি। আপনার এজেন্সি আমার জন্য কি করেছে? আমাকে ট্রেনিং দিয়ে বিয়ে করিয়ে বলেছে এটাই তোমার কাভার। 10 বছর ধরে চিন্তা করে গেছি কেন আমাকে এখানে বিয়ে দিল। আমার স্বামী, শ্বশুর বা শাশুড়ি এরাও আবার আমার মতো এজেন্ট না তো। 4 বছর বাচ্চা না নেওয়ার নানা বাহানা করেছি। বিষয়টা কতটা কঠিন তা আপনি কি জানেন? আমাকে যে সামলাতো তাকে মেইল করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু কোনো উত্তরই পাইনি। রঙ্গিলা জানায়, যে বছর দুর্গার বিয়ে হয়েছে সেই বছরই স্পেশাল ফোর্স অফিসে আগুন লাগার কারণে কয়েকটা হার্ড ড্রাইভ আর ফাইলের ডেটা নষ্ট হয়ে যায়। সেখান থেকে তোমার নামও মুছে যায়। নতুন স্টাফ আসে আর তারা যখন ফাইল থেকে কম্পিউটার ডেটা এন্ট্রি করায় সেখানে তোমার নাম ছিলই না। আমি এই সব 2 দিন আগে জানতে পেরেছি। এই কথা শুনে দুর্গার মাথা আরো গরম হয়ে যায়। এটা কোনো মজা চলছে নাকি? একটা মানুষের জীবন মরণের ব্যাপার, আর এরা তার নামটাই তোলেনি। তাই রেগে বলে, আর কোনোদিন আমার সামনে আসবেন না। এক কল সেন্টারে আকাশ নামের এক স্টাফ, যে কিনা কমন ম্যানের একজন এজেন্ট, সে কাজের বাহানায় তার অন্য এজেন্টকে জানায় কমন ম্যান অর্ডার দিয়েছে এই কাজে দেরি না করতে। 2 দিনের মধ্যেই ভিক্টোরিয়াল মেমোরিয়াল থেকে পার্সেল রিসিভ করতে হবে আর স্পেশাল ইনফর্মারকেও জানাতে হবে, তবে মেসেজ করবে, খবরদার কোনো কল দিবে না। দুর্গা ট্রামে উঠতেই রঙ্গিলা আচমকায় টিকিটম্যান সেজে আসলে দুর্গা রেগে বলে, আপনাকে না আমার সামনে আসতে মানা করেছিলাম। রঙ্গিলা ফোনে কমন ম্যানের একটা ভিডিও দেখিয়ে বলে, আমাদের সব এজেন্টকে ও মেরে ফেলছে, তুমি আমাদের শেষ ভরসা, তুমি একজন ট্রেন্ড এজেন্ট। দুর্গা বলে, আপনি ভুল ভাবছেন, আমি প্রথম বলেই আউট হয়ে যাব। আমার মতো সাধারণ এক গৃহিণী কোটি কোটি মানুষের ভিড়ে হাতের কালো দাগ দেখে কমন ম্যানকে চিনে ফেলবে? আপনি কি পাগল? দুর্গা হঠাৎ খেয়াল করে সে তার স্টপ ছেড়ে চলে যাচ্ছে। তড়ি ঘড়ি করে উঠে দাঁড়াতেই একবার তার বাজারের ব্যাগ পড়ে যায় তো একবার মাখনের ব্যাগ পড়ে যায়। যে একটা ব্যাগ তুলতে গিয়ে আর একটা ফেলে দিচ্ছে সেই রঙ্গিলা নাকি কমন ম্যান ধরবে, এটা কোনো কথা? দুর্গা ট্রাম দাঁড় করিয়ে কোনো রকমের ব্যাগ নিয়ে নেমে যায়। কলকাতার স্পেশাল ফোর্স অফিসে জিতের ফোনে মেসেজ আসে, ভিক্টোরিয়াল মেমোরিয়াল থেকে পরশু রাত 8:30টায় পার্সেল নেওয়া হবে। সাথে সাথেই সেই নম্বর ট্রেস করার কাজ শুরু হয়। এদিকে দুর্গা ফোনে কথা বলতে বলতে এক ব্রিজের উপরে গেলে সেখানে এক ক্লিনার বারবার দুর্গার পথ আটকায়। দুর্গা বুঝে যায় এটাই রঙ্গিলা। এ লোক আঠার মতো সব জায়গায় দুর্গার পিছু পিছু যাওয়ায় দুর্গা বিরক্ত হয়ে বলে, দেখেন আপনি বুঝতে পারছেন না কেন, আমি এখন 12 বছর আগের সেই ট্রেন করা অফিসার না। তখন আমার 18 বছর বয়স ছিল, অনাথ আশ্রম থেকে পালিয়ে এসেছিলাম, জীবনে কিছু করতে চাইতাম। তখন আপনার মতো একজন সিনিয়র আমার জীবনে আসে, ভেবেছিলাম দেশের জন্য কিছু করব, তার কথাতেই এই কাভারে বিয়ে করি। আসলে তখন আমার বিয়ে করার ইচ্ছাই ছিল না। যাই হোক, বিয়ে করে আমি একটা পরিবার পেয়েছি, যেটা আমার কখনোই ছিল না। আর এখন যখন আমি নিজেকে সেখানে মানিয়ে নিয়েছি, আপনি এখন মিশন নিয়ে এসেছেন। আমি এসব করব না। আমি সাধারণ মধ্যবিত্ত এক গৃহিণী, যার কিছু করতে হলে স্বামীর অনুমতি নিতে হয়। বলেই দুর্গা দেয় হাঁটা। রঙ্গিলা চুপচাপ দাঁড়িয়ে থাকে। দুর্গা স্বামীর সাথে ডিনার ডেটে আসে, কিন্তু দেব তখনও তার ফোনেই ব্যস্ত। দুর্গা হঠাৎ লক্ষ্য করে রঙ্গিলা সেখানেও ওয়েটার সেজে এসেছে। এই ব্যাটা পিছু ছাড়বে না বুঝে ভয়ে মুখ লুকানোর জন্য মেনু কার্ড মুখের সামনে ধরে, কিন্তু তাতে কি আর মুখ ঢেকে রাখা যায়? রঙ্গিলা অর্ডার নিতে আসলেই তাকে দেখে বলে, আপনাকে কোথাও তো দেখেছি, বড় বাজারে আপনার দোকান আছে তাই না? দেব বেশ গর্ব করে বলে, হ্যাঁ আমার ব্যবসা আছে, আমি একজন ব্যবসায়ী। রঙ্গিলা জিজ্ঞেস করে, আর ম্যাম কি করে? দেব তাচ্ছিল্য করে বলে, ও তো সামান্য একটা গৃহিণী। রঙ্গিলা হেসে বলে, গৃহিণী কখনো সামান্য হয় না, সে একা একসাথে স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি সবাইকে সামলায়, তাদের রাগ জেদ সবকিছু সহ্য করে। এত কিছুর পরও যখন কেউ
কেউ তার প্রশংসা করে না, তখন সে বুক ভরা কষ্ট নিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। আসলে গৃহিণীরা একদিন ছুটি নিলে সবকিছু বন্ধ হয়ে যাবে, একদম ওলটপালট হয়ে যাবে। সে নারী হলেও তার 10টা হাত, সে একজন দুর্গা। রঙ্গিলার এমন কথায় দুর্গার চোখে পানি চলে আসে, আর দেবের মুখ বাংলার 5-এর মতো হয়ে যায়। রাতে দুর্গা খবরে দেখে শর্মিলা নামের MA কলেজের এক টিচারের লাশ পাওয়া গেছে। 6 দিন ধরে সে নিখোঁজ ছিল। পুলিশ জানিয়েছে এটা কমন ম্যানেরই কাজ। তখনই শাশুড়ি এসে জিজ্ঞেস করে, এত রাতে না ঘুমিয়ে কি করছিস? দুর্গা বলে, জয়ের স্কুলের এক টিচার মিসিং ছিল, আজ তার লাশ পাওয়া গেছে। আমার তো খুব ভয় করছে, জয়কে কি স্কুলে পাঠানো উচিত? শাশুড়ি বলে, জয়ের কিছু হবে না, তবে হ্যাঁ, যতদিন না খুনি ধরা পড়ছে কোনো না কোনো নারী এভাবেই মারা যাবে। আমি যদি পুলিশ কিংবা স্পেশাল এজেন্ট হতাম তাহলে 2 দিনে খুনিকে ধরে জেলে বন্দি করে এসব বন্ধ করতাম, কিন্তু কি কপাল দেখ, আমি শুধুমাত্র একজন গৃহিণী। বাদ দে, ঘুমিয়ে পড়। দুর্গার এই প্রথম মনে হয় রঙ্গিলার কথা মেনে নেওয়া উচিত। পরের দিন মন্দিরে এসে দুর্গা রঙ্গিলাকে খুঁজতে থাকে। রঙ্গিলা পুরোহিত সেজে আসলে দুর্গা বলে, আপনাকেই তো খুঁজছিলাম। রঙ্গিলা তো আজ বেশ খুশি, কারণ দুর্গা এজেন্টের কাজ করার জন্য রাজি হয়ে গেছে। কিন্তু দুর্গা নতুন করে আবারও ট্রেনিং নিতে চায়, কারণ 12 বছর আগে ট্রেনিং এখন আর মনে নেই। রঙ্গিলা বলে, এটা সম্ভব না, তোমাকে নতুন করে ট্রেনিং নিতে গেলে সবাই তোমার পরিচয় জেনে যাবে। কমন ম্যান আমাদের সব এজেন্টকে শো করে দিয়েছে, আর রিস্ক নেওয়া যাবে না। ফুলের ঝুড়ির মধ্যে থেকে একটা ফোন দিয়ে বলে, পুরোনোটা ফেলে দাও, এখন থেকে এটাই ব্যবহার করবে। আমার যোগাযোগের দরকার হলে এই ফোনে কল দিব, তোমার দরকার পড়লে 999-এ কল দিবে। তোমার প্রথম মিশন হচ্ছে কাল রাত 8:30টায় ভিক্টোরিয়া মেমোরিয়াল কলেজ থেকে পার্সেল নিবে। তুমি সেটার সন্ধান করে আমাদের রিপোর্ট করবে। দুর্গা বলে, 8:30টায়? তখন তো অনেক অন্ধকার হয়ে যায়, আর আমার অন্ধকারে ভয় লাগে। এ আবার কেমন এজেন্ট যার অন্ধকারেই ভয় লাগে? বলেছিলাম না আমি আর আগের মতো নেই। তাছাড়া 8:30টায় আমার শ্বশুরকে খাবার দিতে হয়, না হলে তার গ্যাসের সমস্যা হবে। রঙ্গিলা হতবাক হয়ে ভাবে, একে এত গুরুত্বপূর্ণ মিশন দেওয়া হচ্ছে আর সে ঘর সংসারের বাহানা দেখাচ্ছে। রঙ্গিলা ঝাড়ি দিয়ে বলে, কাজটা যেন হয়ে যায়। দুর্গার চিন্তার শেষ নেই, কি করবে না করবে সে বুঝতে না পেরে 6:30 থেকে ঘড়ির কাঁটা এগিয়ে 8:30 বাজিয়ে দেয়। শ্বশুর এসে 8:30 বাজে দেখে দুর্গাকে খাবার দিতে বলে। কিছুক্ষণ পর দেব বাসায় ফিরলে দুর্গা বলে, বসে বসে খেয়ে খেয়ে মোটা হয়ে গেছো, চলো হেঁটে আসি। বলেই দেবকে টেনে সেই স্পটে নিয়ে আসে। দেব মুড়ি মাখা খেতে দাঁড়ালে দুর্গা লক্ষ্য করে ক্যাপ পরা একজন আরেকজনের কাছ থেকে পার্সেল নিয়ে হাঁটছে। দুর্গাও দেবকে টানতে টানতে তার পিছু করা শুরু করে। একবার ছেলেটার সন্দেহ হলে সে পিছু ফিরে তাকায়, কিন্তু স্বামী স্ত্রী কথা বলছে দেখে আর সন্দেহ করে না। অলি গলি না জানি কোথা থেকে ছেলেটার পিছু করে। হাঁটতে হাঁটতে দেবের পাই ব্যথা হয়ে গেছে। দেব আর হাঁটতে না চাইলে দুর্গা বলে, আচ্ছা ট্যাক্সি নিতে হলে তো রাস্তা পর্যন্ত যেতে হবে। রাস্তায় এসে খেয়াল করে ছেলেটা কলকাতা গার্লস কলেজের ভিতরে ঢুকছে। রঙ্গিলাকে এসব জানালে রঙ্গিলা জিজ্ঞেস করে, তুমি স্বামীকে কেন নিয়ে গিয়েছিলে? দুর্গা বলে, তো কি করব, আমার তো অন্ধকারে ভয় লাগে। রঙ্গিলা বলে, তোমার কাছে বন্দুক তো আছে। তখনই দুর্গা ঘাবড়ে ব্লেন্ডার চালাতে গিয়ে সব একদম ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। যে ব্লেন্ডার চালাতে পারে না সে নাকি চালাবে বন্দুক। রঙ্গিলা বলে, কাল সন্ধ্যা 5টায় সোনাগাছির পেছনে এসে দেখা করবে, আর খবরদার তোমার 14 গোষ্ঠীকে সাথে আনবে না। জায়গাটা হলো রেড লাইট এরিয়া। কিন্তু রঙ্গিলার কথা মতো দুর্গাও তেমনই গেট আপ নিয়ে চলে আসে। সেখানে এসে দুর্গা ধাওয়াল, কাজল আর রায়ের সাথে পরিচিত হয়। রঙ্গিলা বলে, যেহেতু ছেলেটা গার্লস কলেজে গিয়েছে, আমার মনে হয় কলেজকে টার্গেট বানিয়ে বড় কোনো ঝামেলা করবে। প্রতি বছর এখানে 1 মাস ধরে নারী শক্তির একটা প্রোগ্রাম হয়, আর সেখানে বেশিরভাগ গৃহিণীরাই জয়েন করে। আমি তোমার নাম দিয়ে দিয়েছি, সামনের মাসেই তোমার জয়েনিং। কথাটা শুনেই দুর্গার গলা আটকে যাওয়ার মতো অবস্থা হয়, কারণ দেব তো এসবের অনুমতি দিবেই না। সত্যি সত্যি দেব পারমিশন দিতে চায় না, উল্টা রেগে জিজ্ঞেস করে, নাম লেখানোর আগে একবারও আমাকে জানিয়েছো? দুর্গা বলে, ভেবেছি নতুন কিছু শিখতে পারবো আর টাকা উপার্জন করতে পারবো। দেব বলে, টাকা উপার্জনের জন্য কাজ করতে হয়, তুমি আদেও কিছু পারো? সংসারের কাজ ছাড়া তো কিছুই জানো না, আর বাসায় যদি সময় না কাটে তাহলে আরেকটা বাচ্চা নিয়ে নাও। মা পাশের চেয়ারে বসে সব শুনছে। দুর্গার প্রচন্ড রাগ হলেও সে কিছুই বলে না। দেবের দোকানে হঠাৎ তার মা আসে। দেব হতবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে? আর এই পর্যন্ত আসতে তো 1 ঘন্টা সময় লাগে, তুমি একা কিভাবে আসলে? মা বলে, ট্যাক্সিতে এসেছি, আমার আসতে 2 ঘন্টা লেগেছে, কারণ ট্যাক্সিতে উঠে ভুলে গিয়েছিলাম কোথায় যাব। ড্রাইভারের সাথে ঝগড়াও করেছি, কিন্তু তোর বাবা অ্যাড্রেস বুঝিয়ে দিয়েছিল। এখানে এসে তোকে দেখে সব মনে পড়ে গেল। দেব জিজ্ঞেস করে, বাবা তোমাকে একা ছেড়ে দিল? মা বলে, কেন ছাড়বে না? সে আমার স্বামী, আমার মালিক না। তার কথা মতো সবসময় চলতে হবে এর তো কোনো বাধ্যবাধকতা নেই, বরং স্বামী হিসাবে তার আমাকে সাপোর্ট করা উচিত। তোর বাবা সেটাই করেছে। আমার বের হতে মন চেয়েছিল, সে ট্যাক্সি ডেকে বুঝিয়ে শুনিয়ে আমাকে পাঠিয়েছে। এর থেকে বেশি
বেশি একটা মহিলা আর কি চায়। কিন্তু হ্যাঁ, এমন অনেক স্বামী আছে যারা তাদের স্ত্রীকে সবকিছুতে আটকায়, তাচ্ছিল্য করে, নারীদেরকে বাচ্চা বানানোর মেশিন মনে করে। দেব বুঝতে পারে মা কথাগুলো হয়তো তাকেই বলছে। মা বলে সেসব স্বামী জানেও না একটা নারী কি করতে পারে। ওদের কথা ভাবলে এত খারাপ লাগে, কি যে বলবো। কিন্তু আমি অনেক ভাগ্যবতী, আমার বাসায় এমন কেউ নেই। তোর দোকানেও কত মেয়েদের চাকরি দিয়েছিস, তোকে নিয়ে তো আমার গর্ব হয়। আচ্ছা শোন, দুর্গা বলছিল একটা প্রোগ্রামে অংশ নিবে, আমি ওকে হ্যাঁ করে দিয়েছি, তুই ওকে সাপোর্ট করবি। কালই ওর প্রথম সেশন, ওর জন্য ট্যাক্সি ডাকতে ভুলে যাস না কিন্তু। দেব চুপ করে সব শুনে যায়। পরের দিন দুর্গা জয়কে স্কুলে দিয়ে ট্যাক্সি ডাকতেই ড্রাইভার আগে থেকে জানে দুর্গা কোথায় যাবে। দুর্গা অবাক হয়ে তাকালে ড্রাইভার জানায় সে ওই স্পেশাল ফোর্সের এজেন্ট। সে গার্লস কলেজের সবার প্রোফাইল চেক করেছে, যদি কাউকে সন্দেহজনক মনে হয় তাহলে দুর্গাকে সতর্ক করবে। ড্রাইভার একটা লেন্স দেয় যেটাই সেন্সর ফিট করা। দুর্গা সেটা পরে নিলেই আশেপাশের সবকিছু রেকর্ড হয়ে যাবে। সাথে একটা বন্দুকও দেয়। দুর্গা বেশ ঘাবড়ে বন্দুকটা ব্যাগে রাখে। কলেজে এসে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দুর্গা হোঁচট খেতেই অজয় তাকে সাহায্য করে। যাই হোক, দুর্গার লেন্সের জন্য টিম সবকিছু লাইভে দেখতে পায়। ফর্ম জমা দিয়ে সামনে এগোতেই তার সাথে আয়েশার দেখা হয়। নতুন ব্যাচের ওপেনিং ক্লাসে গেলেই আদিত্য এসে অজয়ের পরিচয় করিয়ে বলে অজয় এই সেশনের ইনস্ট্রাক্টর। সে দেশে এমন অনেক নারী জাগরণের প্রোগ্রাম করে। অজয় ভদ্রলোকের মতো ভাষণ দেয়, আপনাদের মতো নারীদের জন্য কিছু করতে পেরে আমার ভালোই লাগে। আশা করি আপনাদেরকে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবো। আদিত্য অংশগ্রহণকারীদের এক এক করে পরিচয় দিতে বলে। কেউ বলে সে এমব্রয়ডারির বিজনেস করতে চায়, তো কেউ মিষ্টির, তো কেউ আবার পার্লার দিতে চায়। এভাবে সবাই সবার ইচ্ছার কথা জানায়। সেখানে সব বয়সী নারীই আছে। দুর্গার পালা আসতেই দুর্গা বলে আমি একজন গৃহিণী। বলেই বসতে গেলে অজয় জিজ্ঞেস করে বিয়ের আগে কিছু তো করতে চাইতেন তাই না? দুর্গার মনে হয় সে তো আসলে দেশের জন্য কিছু করতে চায়, তবুও আমতা আমতা করে বলে জানি না, কখনো চিন্তা করিনি। আদিত্য তার দিকে তাকিয়েই থাকে। সেশন শেষ করে দুর্গা ফুচকা খেতে আসতেই দেখে সেখানেও রঙ্গিলা স্টল নিয়ে দাঁড়িয়ে আছে। দুর্গা হতভম্ব হয়ে তাকালে রঙ্গিলা বলে তোমাকে জানিয়ে আসলে তুমি তো স্বামী ছেলে 14 গোষ্ঠী নিয়ে চলে আসতে, তাই বলিনি। তা আজ কি বুঝলে? দুর্গা বলে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু আদিত্য নাম করে ছেলেটা কেমন যেন সন্দেহজনক, তাকে নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। রঙ্গিলা বলে ঠিক আছে করো, তুমি আশা করো না তোমাকে নতুন করে ট্রেনিং দেওয়া হবে, যা করার এর মধ্যেই করতে হবে আর নিজেকেই করতে হবে। দুর্গা জয়কে মেলায় নিয়ে এসে রাইফেল দিয়ে বন্দুক চালানোর প্র্যাকটিস করে। বেলুনে টার্গেট করে গুলি করার চেষ্টা করে, কিন্তু টার্গেট করতেই পারে না। তাই খেলনা পিস্তল কিনে বাসায় সবাই ঘুমিয়ে পড়লে একা একাই টার্গেট প্র্যাকটিস করতে করতে সারা ঘর গুলি গুলি বানিয়ে রাখে। সকালে সেই গুলিতে পিছলে শাশুড়ি পড়ে যেতেই তার চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখে বেচারি গুলিতে পিছলে পড়ে আছে। কখনো বেলুন পিড়ে, কখনো কাপড় নাড়তে গিয়ে, তো কখনো ঘরের কাজের ফাঁকে কুংফু প্র্যাকটিস শুরু করে দেয়। মানে পুরোনো ট্যালেন্ট ঝালাই করে নিচ্ছে আর কি। ছেলের সাথে মারামারির গেম খেলে হাত পাকাপোক্ত করতে থাকে। রাতের অন্ধকারে চুপি চুপি দেবের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নিরিবিলি রাস্তায় এলোমেলো ভাবে গাড়ি চালালে ট্রাফিক পুলিশ এসে তাকে ধরতেই দুর্গা কোনো রকমের ঘুষ দিয়ে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেয়। একদিন দেব জানায় সে কাজের জন্য মুম্বাই যাবে, 2-3 দিন পরেই ফিরে আসবে। দুর্গা কলেজের জন্য বের হওয়ার সময় দেখে আয়েশা গাড়িতে ব্যাগ নিয়ে কোথায় যেন যাচ্ছে। জিজ্ঞেস করতেই জানায় তার নানি অসুস্থ, তাই দুর্গাপুর যাচ্ছে। কলেজে দুর্গা ক্যান্টিনে বসে আদিত্যর উপর নজর রাখে। আদিত্যর বারবার কল আসায় বিরক্ত হয়ে মুখে হাত দিয়ে চোরের মতো কথা বলতে থাকে। দুর্গার সন্দেহ হওয়ায় কথা শোনার চেষ্টা করে, কিন্তু কিছুই শুনতে পায় না। আবারও কল আসলে আদিত্য ক্যান্টিন থেকে বের হয়ে যায়। দুর্গাও তার উপরে নজর রাখতে শুরু করে। পিছু করতে করতে পুরুষ টয়লেটের বাইরে এসে দাঁড়ায়। আদিত্য ফোনে কাউকে বলছে কুমারটলির আরিহান্টে দোকান নম্বর 34 বিকাল 6টা, ভিড়ের মধ্যে দেখা করবে। দুর্গা রঙ্গিলাকে কল দিয়ে সব জানিয়ে দেয়। রঙ্গিলা বলে তুমি যাও, আমি টিম পাঠাচ্ছি। দুর্গা ছেলেকে একা বাসায় রেখে যেতে চাচ্ছে না, কিন্তু রঙ্গিলা কোনো বারণ শুনতেই চায় না। নিরুপায় হয়ে দুর্গার ট্যাক্সি ড্রাইভারকে কল দিয়ে আদিত্যের ছবি পাঠিয়ে বলে আদিত্য কুমারটলি যাবে। আদিত্য কলেজ থেকে বের হতেই ড্রাইভার আদিত্যকে গাড়িতে তুলে বলে কুমারটলি যাবেন? এটা কি আদেও কোনো এজেন্টের নমুনা? স্বাভাবিকভাবেই আদিত্য জিজ্ঞেস করে আপনি কিভাবে জানলেন? ড্রাইভার বাহানা বানিয়ে বলে আসলে আমিও ওই দিক যাচ্ছিলাম তো, তাই জিজ্ঞেস করলাম। দুর্গা একা যেতে পারবে না, তাই শাশুড়িকে কল দিয়ে তাকে সাথে করে কুমারটলি আসে। শাশুড়ি পান খাওয়ার জন্য এক দোকানে দাঁড়াতেই সময় নষ্ট হবে ভেবে দুর্গা শাশুড়িকে দোকানে রেখে তার কাজে চলে যায়। আদিত্য টিচারের পোশাক ফেলে বিক্রেতার মতো পোশাক পরে আসে। আসলে সে মাদক বিক্রি করে। দুর্গা তখন মূর্তি বানানোর দোকানে খোঁজ করতে যায়। শাশুড়ি আদিত্যর কাছে গিয়ে জিজ্ঞেস করে কি কি প্যাকেজ আছে? আমার পুরো পরিবারের জন্য লাগবে, আমার 6 বছরের একটা পোতাও আছে। মানে সে তীর্থে যাওয়ার প্যাকেজ চাচ্ছে। দুজন তখন মাদক নিতে আসলে শাশুড়ি
শাশুড়ি দেখে আদিত্যকে ধরে পেটাতে শুরু করে দেয়। চিৎকার শুনতেই দুর্গা এসে দেখে শাশুড়ি আদিত্যর সাথে মারামারি করছে। তখন এই স্পেশাল ফোর্স টিম এসে আদিত্যকে ধরে নিয়ে যায়। মানে সব পাগলের কারবার। সেফ হাউসে এনে আদিত্যকে গান পয়েন্টে রাখলে আদিত্য জিজ্ঞেস করে আপনারা কারা। দুর্গা বলে আমরা জানি তুমি কমন ম্যান, এখন লুকিয়ে লাভ নেই, সব স্বীকার করো। আদিত্য জানায় সে কোনো কমন ম্যান না। কমন ম্যানকে ধরতেই আদিত্য এই ছদ্মবেশ নিয়েছে, কারণ আদিত্য আন্ডার কভার পুলিশ। লালবাজার থানায় কল করলেই সব জানতে পারবে। কাজল বলে আমরা তো এর প্রোফাইল চেক করেছি। আদিত্য বলে আপনারা বোকা নাকি? কভার এজেন্টদের প্রোফাইলে নকল অ্যাড্রেসটাই থাকে। আমার কাছে তথ্য ছিল 34 নম্বর শপে নারী জাগরণের বড় একজন মালিক আসবে, যাকে কমন ম্যান টার্গেট করেছে। রঙ্গিলার সত্যি সত্যি থানায় কল দিলে জানতে পারে আদিত্য সত্যিই বলছে। স্বাভাবিকভাবেই দুর্গা আর আদিত্য সেশন জয়েন করে। অজয় এসে জানায় ফাইনাল প্রোগ্রামের দিন চিফ গেস্ট হিসাবে সিএম তাদের দাওয়াত গ্রহণ করেছে। দুর্গা রঙ্গিলাকে জানিয়ে সিএম কে আসতে মানা করার জন্য বলে। হয়তো সিএম কেও সে টার্গেট করেছে। আর মাত্র 10 দিন বাকি। রঙ্গিলা সিএম কে সাবধান করলে সে মানতেই চায় না, কারণ এই ধরনের হুমকি তাকে প্রায়ই শুনতে হয়। তার জন্য তো আর কাজ বাদ দিয়ে ঘরে বসতে পারে না। রঙ্গিলাকে বলে মনে করো এটা একটা সুবর্ণ সুযোগ, সেখানে স্পেশাল ফোর্স থাকবে, জেট সিকিউরিটি থাকবে, খুব সহজেই তোমার কমন ম্যানকে ধরা যাবে। সেখান থেকে বের হয়ে রঙ্গিলা দুর্গাকে কল দিয়ে বলে কাল সকাল 8টায় আদিত্যকে নিয়ে দেখা করতে হবে। দুর্গা পারবে না বলতে গেলেই রঙ্গিলা মুখের উপরে কল কেটে দেয়। কয়েকদিন নিরুপায় হয়ে দুর্গা দেবকে বলে জয়কে স্কুলে নামিয়ে দিতে। ব্যাস, দেবের ভাষণ শুরু হয়ে যায়, কারণ সে আগে এসব মানা করে দিয়েছিল। এর জন্য তুমি এখন ঠিক মতো সংসার সামলাতে পারছো না। দুর্গা অনুরোধ করে শুধুমাত্র একদিনের জন্যই তো। দেব রেগে বলে তুমি কি করবে না করবে আমি জানি না, কিন্তু এসবের জন্য আমার কাছে একটুও সময় নেই। বুদ্ধিমান জয় বলে তোমাদের সময় না থাকলে আজ স্কুলেই যাব না। বলেই জয় গেম খেলার জন্য দেবের হাত থেকে ফোন কেড়ে নিয়ে দৌড়। ফোন নিতে দুর্গা দৌড়ে আসলে ফোনে আয়শার মেসেজ আসে। দুর্গা দেব আর আয়শার রোমান্টিক মেসেজ দেখে একদম স্তব্ধ হয়ে যায়। দেব দৌড়ে এসে ফোন নিয়ে চলে গেলে দুর্গা বুঝে উঠতে পারে না যে সে এইমাত্র এসব কি দেখলো। স্বামীর এমন প্রতারণা, যাকে তার বন্ধু আর পরিবার ভেবেছিল, সেও এভাবে তাকে ধোকা দিল। কয়েকজন নিরিবিলি এক সিঁড়িতে বসে দুর্গা অঝরে কান্না করে দেয়। যাকে সে তার পরিবার আজ সবকিছু মনে করত, সেই আজ তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। আর মাত্র 8 দিন বাকি। রঙ্গিলা দুর্গাকে এক নাগারে কল দিয়েই যাচ্ছে, কিন্তু সে কল রিসিভই করে না। টিমের সবাই অসংখ্যবার দুর্গাকে কল দেয়, কিন্তু দুর্গা বাসায় শুয়ে শুয়ে সব কল ইগনোর করে। দুর্গা কল্পনা করে দেব আর আয়শা না জানি মুম্বাইতে ওই কয়দিন যে কি করে বেরিয়েছে। ওদিকে অজয় তার প্ল্যান বানানোতে ব্যস্ত। আদিত্য দুর্গার সহপাঠীদের দুর্গা সম্পর্কে জিজ্ঞেস করলে তারা জানায় দুর্গা 2 থেকে 3 দিন ধরে আসে না। আদিত্য তাকে কলও দেয়, তবুও দুর্গা কল রিসিভ করে না। ঘটনার আর মাত্র 5 দিন বাকি। সেই মুহূর্তে দুর্গা নেই, কিন্তু সবচেয়ে ভয়ানক টুইস্ট হলো আয়শা আসলে অজয়ের পার্টনার। সেই অজয়কে এজেন্টদের বিষয়ে সব খোঁজ দেয়। আয়শার মতে দেব হয়তো কোনো এজেন্ট, কারণ একদিন রাত 3টার দিকে দেবের গাড়িকে হেডলাইট ছাড়াই চলতে দেখেছিল। আয়শা দেবের সম্পর্কে কথায় কথায় জানার চেষ্টা করেছে, কিন্তু দেব কেন যেন বিষয়গুলো এড়িয়ে যায়। অজয় বলে এজেন্ট দেব না হয়ে তার স্ত্রীও তো হতে পারে। আয়শা জানায় ক্রস চেক করেছি, দুর্গা গাড়ি চালাতেই পারে না। দুর্গা আসলে কিছুই পারে না, এই জন্যই তো নারী শক্তি প্রোগ্রামে জয়েন করেছে। তাই দেবী আমাদের সন্দেহের লিস্টে আছে। অজয় বলে আমি মিশনের আগে কোনো রিস্ক চাই না, তুমি মারতে চাইলে ওকে মেরে ফেলো। অজয়ের মা খবরে কমন ম্যান নিয়ে নিউজ দেখে বিরক্ত হয়ে বলে বুঝতে পারছি না খুনিকে ধরতে এত দেরি কেন করছে। অজয় জিজ্ঞেস করে তুমি কি সত্যিই চাও কমন ম্যান ধরা পড়ুক? সে তোমার সামনে আসলে তুমি কি করবে? মা রেগে বলে ওর 2 গালে কষে 2টা চর মারবো। বলেই দেয় হাঁটা। অজয় প্রচন্ড রেগে মায়ের দিকে তাকায়। না জানি এখন মায়ের সাথে কি হতে চলেছে। কলিং বেল বাজতেই দুর্গা দরজা খুলে দেখে রঙ্গিলা ধাওয়ালকে নিয়ে মাছওয়ালা সেজে এসেছে, কেননা এটাই দুর্গার সাথে দেখা করার একমাত্র উপায়। দুর্গা বলে দেখেন আপনার কথাই আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আর পারবো না। মিশনের চক্করে আমার বাসায় কি হচ্ছিল সেসব দেখতেই পারছিলাম না। আমার স্বামী আমার পিঠ পিছে গার্লফ্রেন্ড বানিয়েছে, আমি সেই সবকিছু ঠিক করতে চাই। এসব মিশন আমার দ্বারা হবে না। রঙ্গিলা বুঝিয়ে বলে দেখো সে চিট করলে করুক, সে তো আসলে তোমার স্বামী না, সে তো একটা কাভার মাত্র। দুর্গা এবার রেগে গেলে রঙ্গিলা ব্ল্যাকমেল করে বলে তুমি যদি তোমার প্রতারক স্বামীকে নিজে থেকে, এই দেশে থেকে আর এই মিশনের থেকেও বেশি গুরুত্ব দাও, তাহলে আমার আর কিছুই বলার নেই। নিজেকে এতটা দুর্বল কেন ভাবছো? তুমি তো দুর্গা। দুর্গা মন নরম করে বলে তাহলে একটা সাহায্য করবেন? সাহায্যটা আসলে দেবের মোবাইল ট্র্যাপ করা, যেন সে মেসেজ দেখতে পারে। দুর্গার ক্লাসের 2জন সহপাঠী এসে জানায় অজয়ের মা ওয়াশরুমে পা পিছলে মাথা ফেটে মারা গেছে, তাই ক্লাস 2 দিন বন্ধ। অজয় তার এই ফালতু মিশনের জন্য নিজের মাকে পর্যন্ত ছাড় দেয়নি। ভাবা যায় সে কোন লেভেলের সাইকো। তখনই আয়শা দেবকে মেসেজ দেয় আজ রাত 9টায় ফেয়ারফিল্ড হোটেলে দেখা করো। রাতে দুর্গা গাড়ি নিয়ে হোটেলের বাইরে অপেক্ষা করছে। আয়শা বাহানা দিয়ে হোটেল থেকে বের হয়। যাওয়ার সময় দেবের আড়ালে আয়শা গুন্ডাদের ইশারা
করতেই দুর্গা দেখে বুঝে যায় দেবের জীবন ঝুঁকিতে। গুন্ডাদের গাড়ি আসার আগেই দুর্গা দেবের সামনে চলে আসে। এখানে এভাবে দুর্গাকে দেখে দেব যেন আকাশ থেকে পড়ে। দুর্গা তাড়াতাড়ি করে দেবকে গাড়িতে উঠতে বলে, না হলে পেছনের গুন্ডারা তাকে মেরেই ফেলবে। দেব দুর্গার এমন রূপ দেখে প্রথমে বেশ ভাব দেখায়। সে বিশ্বাসই করতে পারে না এটা সেই সহজ সরল দুর্গা। দুর্গা যখন জানায় এই গুন্ডাদেরকে তার প্রেমিকা আয়েশাই পাঠিয়েছে, দেব তাদের প্রেমের সম্পর্ক অস্বীকার করে। আর আয়েশা এদেরকে পাঠিয়েছে সেটা বিশ্বাসই করতে চায় না। হাই রে বেটা মানুষ। দুর্গা প্রচন্ড রেগে বলে, তাহলে নেমে যাও, ওরা তোমাকে মেরে ফেলো। প্রতারকের পাশাপাশি তুমি একটা মিথ্যাবাদী, এখনো মিথ্যা বলে যাচ্ছ। দেব বলে, মিথ্যা তো তুমি বলেছ, তুমি নাকি গাড়ি চালাতে পারো না, এখন তো গাড়ি পেনের মতো উড়াচ্ছ। অজুহাত দিয়ে বলে, আমি তো আয়েশার সাথে সম্পর্ক শেষ করতে এসেছিলাম। তখনই গুন্ডাদের গাড়ি দুর্গার গাড়ির সামনে চলে আসে। দুর্গা রিভার্স গিয়ারে গাড়ি চালানো শুরু করে। তখনই দেব বলে, আমি পুরুষ মানুষ, তুমি কি সব উমেন ওয়েলফেয়ারে ব্যস্ত ছিলে, তাই আমিও এসবে জড়িয়ে গেছি। এসব তো হয়েই থাকে মাঝে মাঝে, কোনো ব্যাপারই না। মানে চোরের মায়ের বড় গলা যাকে বলে আর কি। নিজের দোষ ঢাকতে সে উল্টা দুর্গাকেই দোষী বানাচ্ছে। দুর্গার এবার মেজাজটাই গরম হয়ে যায়। গাড়ি বন্ধ করে হাত গুটিয়ে বসে পড়ে। গুন্ডারা এসে দেবকে বের করে ইচ্ছা মতো মারা শুরু করলে দুর্গা এবার হিরোর মতো এসে শাড়ি ছেড়ে এজেন্টের ড্রেসে আসলে তাকে দেখে দেব কিছু ভাবার শক্তি হারিয়ে ফেলে। এ আবার কোন দুর্গা? বাপ রে বাপ, দুর্গা তো সবাইকে জম্মের মারা মারে। দেব শুধু মারার ভাব নাই, কিন্তু পারে না তো কাজ কলাও। গুন্ডাদের মেরে ঘায়েল করে একজনকে বলে, জলদি তোর বসকে কল দিয়ে বল কাজ হয়ে গেছে। দুর্গার মার খেয়ে সেও দুর্গার কথা মতো আয়েশাকে কল দিয়ে জানায় দেব শেষ। দেবকে রঙ্গিলা অফিসে নিয়ে এসে বেঁধে বন্দুকের সামনে রেখে গুলি করতে যায়, কারণ দেব দুর্গার এজেন্টের রূপ দেখে ফেলেছে। দুর্গা এসে তাকে আটকালেই দেব ধমক দিয়ে বলে, এসব কি? তোমার স্বামীকে 4 জন গান পয়েন্টে রেখেছে, তুমি কি করছো? দুর্গা এবার চিৎকার দিয়ে দেবের মুখে কাপড় গুজে বন্দুক তাক করে বলে, কত বড় নির্লজ্জ রে তুই! আমি কি করেছি? আমি যদি তোর মতো রিলেশন করতাম তুই কি করতি? এসব কিছু হয়েছে তোর জন্য। গাড়িতে কি বলছিলি? তুই পুরুষ মানুষ, এমন হয়েই থাকে। আমি তোকে আমার স্পেশাল এজেন্ট হওয়ার সত্য জানাতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তোর সম্পর্কে সত্য সামনে আসে, আর এখন উল্টা আমাকেই দোষ দিচ্ছিস। ওরা তোকে গুলি করছে না শুধুমাত্র আমার জন্য, মানে পুরুষ জাতি মারা গেলেও স্ত্রীর জন্য তাদের ইগো কখনোই যাবে না। এখন তাহলে গুলি করে মেরে ফেলবো? দেব ভয়ে মাথা নাড়ায়। দুর্গা বলে, দোষ আসলে মেয়েদেরই। যতই ত্যাগ স্বীকার করে সংসার করুক না কেন, শেষমেশ এটাই শুনতে হয় যে নারী তো সামান্য এক গৃহিণী। আজ দেখছো না সাধারণ গৃহিণী কি কি করতে পারে। দুর্গার খুব করে মন চায় গুলি করতে, কিন্তু না পেরে রঙ্গিলাকে বলে, আপনিই গুলি করেন। দেব কোনো রকমে না বলে থামতে বললে রঙ্গিলা ঝাড়ি দিয়ে বলে, তোকে যদি মারারি হতো নিজের জান ঝুঁকিতে ফেলে বাঁচিয়ে এখানে নিয়ে আসতো না। মিশন শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকবে। রয় আর ধাওয়াল দেবকে সরিয়ে নিয়ে যায়। রঙ্গিলা জিজ্ঞেস করে, কিন্তু আয়েশা কেন দেবকে মারতে চায়? দুর্গা বলে, হয়তো আপনার মতো কমন ম্যানও ভেবেছে দেবী আন্ডার কাভার এজেন্ট, কারণ নারীরা তো কিছুই পারে না, কোনো রিস্ক নিতে চায় না, তাই আয়েশাকে দিয়ে দেবের উপরে নজর রেখেছিল। রঙ্গিলা বলে, তাহলে এই আয়েশার মাধ্যমে কমন ম্যানকে ধরা যাবে। প্রোগ্রামের আর মাত্র 3 দিন বাকি। দুর্গা বাকিদের সাথে নাচ প্র্যাকটিস করছে। অজয় এসে জানায় সবার হাতে ত্রিশূল দেওয়া হবে, কেউ যেন না ঘাবড়ে যায়। অজয় সরে গিয়ে একজনের সাথে কথা বললে দুর্গার কেমন যেন খটকা লাগে। যাই হোক, বাসায় যাওয়ার সময় লিফটে উঠতে গিয়ে খেয়াল করে একটা ছেলে বড় একটা পার্সেল নিয়ে নামছে। তার মনে পড়ে যায় এটাই সেদিন রাতে দেখা সেই ছেলেটা। দুর্গা ছেলেটা পিছু করতে করতে স্টোর রুমে এসে দেখে পার্সেল রেখে ছেলেটা চলে গেছে। দুর্গা চুপচাপ এসে পার্সেল খুলতে গেলেই আয়েশা সেখানে চলে আসে। দুর্গা এবার ভীষণ ঘাবড়ে যায়। আয়েশা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? দুর্গা আমতা আমতা করে বলে, কস্টিউম এসেছে কিনা দেখতে এসেছিলাম। এখানে তো কিছুই নেই, অন্য কোথাও হয়তো আছে। আয়েশা কিছুই বলে না, শুধু মুচকি একটা হাসি দেয়। আর মাত্র 1 দিন বাকি। রাতে আয়েশা দুর্গার বাসায় তাকে মারতে আসে। পর 3টা গুলি করলেও কোনো চিৎকার না শুনে তার সন্দেহ হলে চাদর সরিয়ে দেখে সেখানে বালিশ সাজিয়ে রাখা। পেছন থেকে দুর্গা এসে ফুলদানি দিয়ে দেয় এক বাড়ি। আবারও তাকে আঘাত করতে গেলে আয়েশা লাথি মেরে ফুলদানিটা ফেলে দেয়। আয়েশা দুর্গার সাথে মারামারি করতে করতে বলে, সবাইকে ভালোই তো বোকা বানিয়েছো, মাঝখান দিয়ে তোমার জামাইকে মেরে ফেলতে হলো। দুর্গা বলে, একটা মেয়ে হয়ে তুমি কমন ম্যানের হয়ে কাজ করো, এখনো সময় আছে, আমাদের উইটনেস হয়ে যাও। আয়েশা বলে, কমন ম্যান যা করছে ঠিকই করছে, এখনো তো আমি ওকে তোমার ব্যাপারে কিছু বলিনি, একবারে সারপ্রাইজ হিসাবে তোমার লাশ নিয়ে যাব। বলেই দুর্গার দিকে বন্দুক তাক করে গুলি চালায়। দুর্গা বাধ্য হয়ে তার বন্দুক দিয়ে আয়েশার মাথা বরাবর গুলি করে মেরে ফেলে। ডেরায় রঙ্গিলা তখন চিন্তায় অস্থির হয়ে কাজলকে জিজ্ঞেস করে, আয়েশার ফোন থেকে কিছু পাওয়া গেছে? কাজল ফোন চেক করে বলে, দুর্গার স্বামী আর কলেজের কয়েকজন ছাড়া তার আর কারোর সাথে যোগাযোগ নেই। রঙ্গিলা দুর্গাকে বলে, আমার এখন শুধু একটা ব্যাপারে চিন্তা হচ্ছে, আয়েশা ওই কমন ম্যানকে তোমার কথা নিশ্চয়ই বলে দিয়েছে। দুর্গা বলে, আয়েশা কিছুই বলেনি। কমন ম্যান যখন আয়েশার মৃত্যুর ব্যাপারে জানতে পারবে তখন তার আমার উপরই সন্দেহ হবে। কাজল বলে, আমরা এটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে
জ্বালিয়ে দিব। আজ কলেজের উইমেন এম্পাওয়ারমেন্টের ফাংশন। আদি সবার সাথে কাজ করছে। ধীরে ধীরে সবাই অনুষ্ঠানে ভিড় করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই চিফ মিনিস্টার তনিকাও চলে আসে। আদি আড়াল থেকে সবকিছুর উপর নজর রাখছে। তনিকার 2 সিট পরেই অজয় বসেছে। পারফরমেন্স শুরু হয়ে গেলে অজয় ফোন থেকে আয়শাকে মেসেজ করতে থাকে। আশেপাশে আয়শাকে খোঁজে কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। পারফর্ম করতে করতে দুর্গা খেয়াল করে অজয় কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। অস্থির হয়ে কোট খুলে ফেলতেই দুর্গা অজয়ের হাতের সেই কাটা দাগ আর আঁচিলটা দেখতে পায়, যেটা ভিডিওতে থাকা কমন ম্যানের হাতে ছিল। অজয় উঠে যাচ্ছে দেখে দুর্গা পারফরমেন্সের মাঝেই ব্যাক স্টেজে গিয়ে রঙ্গিলাকে কল করে বলে কনফেটির মধ্যেই বোম আছে, ব্লাস্ট করলে পুরো অডিটোরিয়ামের সিএম সহ 150 জন মেয়েই মারা যাবে। আর ওই অজয় আসলে কমন ম্যান। রঙ্গিলা এত মিউজিকের জন্য কিছুই শুনতে পায় না। এদিকে অজয় কলেজের বাইরে বেরিয়ে ঘড়িতে সময় দেখতে থাকে। দুর্গা উপায় না পেয়ে কনফেটিতে যেতেই একটা লোককে বসে থাকতে দেখে। হুট করে দুর্গার পায়ের কাছে একটা কাচের শিশি পড়ে শব্দ হলে লোকটা বাইরে বেরিয়ে দুর্গার দিকে তাক করে গুলি করতে থাকে। দুর্গা বিপদ বুঝে তাড়াতাড়ি সরে গিয়ে লোকটাকে মারতে থাকে। লোকটাকে আধমরা করে দুর্গা এবার বোম খুঁজতে থাকে। অবশেষে বোম খুঁজে পেলে সেখানে মাত্র 1.5 মিনিট টাইম আছে দেখে সে হতবাক হয়ে যায়। এদিকে সবাই অডিটোরিয়ামে পারফরমেন্স এনজয় করছে। অনেক খুঁজে দুর্গা একটা 4 কাটার কাঁচি পেয়ে যায়, কিন্তু কোন তার কাটতে হবে সেটা ঠিক বুঝে উঠতে পারে না। হাতে এখন 1 মিনিটেরও কম সময় আছে। দুর্গা ভয়ে ভয়ে একটা তার কেটে ফেলে, কিন্তু তাতে কিছুই হয় না। এরপর সে অনেক ঘাবড়ে ভয়ে ভয়ে আর একটা তার কেটে দিতেই বোমটা ডিফিউজ হয়ে যায়। ততক্ষণে পারফরমেন্সও শেষ হয়ে গেছে। কলেজের বাইরে দাঁড়িয়ে অজয় ঘড়ির দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়, কারণ এখনো বোম ফাটলো না কেন। দুর্গা বিশ্বাসই করতে পারছে না যে সে বোম ডিফিউজ করেছে। দুর্গা দ্রুত রঙ্গিলাকে বলে এখানে বোম লাগানো ছিল, আমি ডিফিউজ করে দিয়েছি। ওই অজয় স্যারই কমন ম্যান, আমি তাকে খুঁজতে যাচ্ছি। বোমের কথা শুনতেই অডিটোরিয়ামের মধ্যে হট্টগোল বেঁধে যায়। সবাইকে ধীরে ধীরে অডিটোরিয়াম থেকে বের করে দেওয়া হয়। কলেজের বাইরে দাঁড়িয়ে অজয় কাউকে কল করে বলে আমি কতদিন ধরে আজকের দিনের প্ল্যান করছিলাম, তুমি কি বোমটা অ্যাক্টিভেট করনি? তখনই দুর্গা অজয়ের কাছে এসে বলে আরে আপনি এখানে কি করছেন? আপনি কি আমাদের পারফরমেন্স দেখেননি? অজয় বেশ ঘাবড়ে বলে আমি তোমার সাথে পরে কথা বলবো। তখনই সবাই অডিটোরিয়াম থেকে ছুটে বাইরে আসলে তানিকা বলে এটাই কমন ম্যান, একে অ্যারেস্ট করুন। সবাই অজয়কে চেপে ধরলে অজয় বলে আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমি সেই কমন ম্যান? দুর্গা বলে তোমার হাতের ওই মার্কটা আছে না, বারবার তোমার কনফিনিটিতে যাওয়া, পারফরমেন্সের মাঝখান থেকে বের হয়ে যাওয়া। অজয় বলে এসব প্রমাণ দিয়ে আপনি কি প্রমাণ করতে চান, আর আপনি বাকে? দুর্গা বলে আমি একজন স্পেশাল ফোর্স এজেন্ট। অজয় থতমত খেয়ে বলে এসব দিয়ে প্রমাণ করা যাবে না যে আমি সেই সাইকো কিলার। চাইলে আমাকে অ্যারেস্ট করতে পারো, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আমার জামিন হয়ে যাবে। দুর্গা কিছু একটা ভেবে বলে আচ্ছা ওকে ছেড়ে দাও, হয়তো ও সত্যিই বলছে। আমরা কখনোই প্রমাণ করতে পারবো না যে ও আসলেই কমন ম্যান। আমরা শুধু তার সাথে নয়, বরং ওর মতো অনেকে নিচু মেন্টালিটির সাথে লড়াই করছি, যারা ওর মতো করে ভাবে। আমাদের সবার আগে ওই মানসিকতাটাকেই মারতে হবে। আমরা ওকে সেভাবেই মারবো যেভাবে ও সবগুলো মেয়েকে মেরেছে। চিন্তা করো না, এরা সবাই চলে যাবে। দুর্গা তনিকার দিকে তাকাতেই সে পারমিশন দিয়ে সবাইকে যেতে বলে। এর মতো শয়তানকে শাস্তি দেওয়ার জন্য একজন বাঙালি হাউসওয়াইফই যথেষ্ট। সবাই চলে গেলে অজয় পৈশাচিক হাসি হাসতে থাকে। দুর্গা অজয়ের থেকে ফোন চাইলে অজয় দিতেই চায় না। দুর্গা গিয়ে নিতে চাইলে অজয় তাকে জোরে একটা থাপ্পড় দেয়। বাকি মেয়েরা এগিয়ে আসতে গেলে দুর্গা তাদেরকে পেছনে সরতে বলে। অজয় আর দুর্গার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেলে আস্তে আস্তে সব মেয়েরা এগিয়ে আসে। অজয়ের আর পালানোর কোনো জায়গা থাকে না। দুর্গা অজয়ের ফোন দিয়ে অজয়ের স্বীকারোক্তিমূলক ভিডিও বানায়, যেমনটা সে তার ভিকটিমের ভিডিও করত। রঙ্গিলা দূর থেকে এসব দেখে হাসতে থাকে। পরের দিন সব নিউজ চ্যানেলে কমন ম্যান ধরা পড়ার ব্যাপারটা হেডলাইন হয়ে যায়। দুর্গা রেডি হয়ে বাইরে বের হতেই যাবে, তখনই দেব বলে আমাকে ক্ষমা করে দাও, আমি সব ঠিক করে দিব। দুর্গা বলে আমি আর আগের মতো হাউসওয়াইফ থাকতে চাই না। এবার হয়তো আয়শা ছিল, কাল অন্য কেউ হবে। একবার যেহেতু ধোকা দিয়েছো তাহলে বারবার একই কাজ করবে। দেব বলে আমি কথা দিচ্ছি আমি আর এমন করব না। দুর্গা কিছু না বলে বেরিয়ে যায়। দুর্গা এবার পুলিশ ফোর্সের সেফ হাউসে আসলে দেখে রঙ্গিলা আগুনে কিছু পেপার পোড়াচ্ছে। দুর্গাকে আসতে দেখে রঙ্গিলা তার সামনে বসে বলে এজেন্ট 091, আমি তোমার উপর গর্বিত। তুমি প্রমাণ করে দিয়েছো বাড়ির স্ত্রীরা কখনো সাধারণ হতে পারে না। আমরা এখন তোমার কভার চেঞ্জ করছি, আর সব ডিটেইলস এই এনভেলপের মধ্যেই আছে। দুর্গা হতবাক হয়ে বলে কভার চেঞ্জ করছেন মানে কি? ওটা আমার ঘর, আমার বাচ্চার কি হবে? রঙ্গিলা বলে আমি তোমাকে কতবার বলেছি ওটা শুধুমাত্র একটা কভার। মিশন শেষ হয়ে গেছে, তাই কভারও চেঞ্জ হয়ে যাবে। এখন তাড়াতাড়ি তোমার নতুন কভার চেক করো। বলেই রঙ্গিলা চলে গেলে দুর্গা এনভেলপ খুলে দেখে তাতে টু বি কন্টিনিউড লেখা, মানে রঙ্গিলা জীবনেও শাস্তি পাবে না। তাকে এভাবেই পরিচয় বদলে বদলে বাকি জীবন কাটাতে হবে। না জানি এরপর তার জন্য আর কি কি ভয়ানক মিশন অপেক্ষা করছে।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।